নমস্কার। গল্প চিরন্তনীতে সবাইকে স্বাগত জানাই। শুনছেন বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির ৭ম পর্ব। সবাই স্বপ্ন দেখে কি না জানি না, তবে অনেকে দেখে, আমিও দেখি। আমার ধারণা সবাই স্বপ্ন দেখতে শেখেনি। স্বপ্ন মানে খুব যে একটা বিরাট কিছু তা নয়। অল্প একটু জমি, এই কাঠা 10 হলেই চলে, তাতে একটি ছোট বাংলো প্যাটার্নের একতলা বাড়ি, ইটালিয়ান ধাঁচের পৌটিকওয়ালা। ঘর থাকবে মোট 3টে, চারপাশে কাঁচ থাকবে, শুধু কাঁচ। প্রচুর জায়গা নিয়ে একটি স্টাডি, চতুর্দিকে বই বই বই, রাশিকৃত বই। এক কোণায় ছোট একটা কর্নার টেবিল, তাতে একটি সাদা টেবিল ল্যাম্প থাকবে। সেখানে বসে আমি লিখব। ফার্নিচার বেশি থাকবে না, পাতলা একরঙা পার্সিয়ান কার্পেট থাকবে মেঝেতে। একেবারে সাদা ধবধবে টাইলের মেঝে হবে। প্রতি ঘরে ঘরে রোজ ফুল বদলানো হবে। চারিদিকে চওড়া ঘোরানো বারান্দা থাকবে। থোকো থোকো বুগেনভেলিয়া লতায় চারিদিক ভরে থাকবে। গেটের দুপাশে 2টি গাছ থাকবে, কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। কৃষ্ণচূড়া বিরাট বড়, ওই ছোট্ট বাড়িতে বিরাট কিছু মানাবে না। বারান্দায় রেলিং থাকবে, সাদা রট আয়রনের। বাথরুমটা বেশ বড় হবে, যাতে নয়না গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে শাওয়ারের নিচে চান করতে পারে। বসন্তকালে লনের চেরি গাছের নিচে বেতের চেয়ারে বসে চা খাবো আমরা, আমি আর নয়না। কোনো ভিজে সোঁদা সোঁদা গন্ধ দিনে চাঁপা ফুলের গন্ধবাহী হাওয়ার সঙ্গে যখন ইলশে গুঁড়ি বৃষ্টি পড়বে, তখন সেই স্টাডিতে বসে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কিছু লিখতে লিখতে আমি কফি খাবো, আর নয়না একটা কালো মডার্ন ফ্রেমের চশমা নাকে দিয়ে বেশ ভারিক্কি গলায়, যেন শাসন করছে এমনভাবে, আমাকে বলবে, অত কফি খেও না, লিভারটার কি 12টা বাজাবে। কিংবা কোনো গ্রীষ্ম সন্ধ্যায় অফিস থেকে ফিরে চেরি গাছের তলায় পায়জামা পাঞ্জাবি পরে বসব। আমার নয়না স্নান করে চুড়ো করে চুল বেঁধে সুগন্ধি স্নিগ্ধ ঠান্ডা শরীর নিয়ে পাশে এসে বসবে। সুন্দর ছোট্ট ট্রেতে করে আমাদের চাকর, একমাত্র চাকর, একটু কম বয়সী, মানে 15-16 হলে ভালো হয়, খুব চটপটে হবে, চা নিয়ে আসবে। ট্রেতেও একটি ছোট্ট ফুলদানি থাকবে, স্যান্ডউইচের প্লেট, পাইপের টোব্যাকো, অ্যাস্ট্রে, সব কিছু। শেষ সূর্যের ম্লান আলো এসে নয়নার গ্রীবা ছোঁবে। নয়নাকে ভীষণ সুন্দর দেখাবে। মেয়েদের সুন্দর না দেখালে আমার খারাপ লাগে, অসহ্য লাগে। নয়না একটু হাসবে, আমি বলবো, তোমাকে দারুণ দেখাচ্ছে তো। বুদ্ধিদীপ্ত চোখ দুটি তুলে নয়না তখন সম্পূর্ণভাবে হাসবে। আমি ওর দিকে অপলক চেয়ে থাকব। দুজনে দুজনের চোখের দিকে চুপ করে চেয়ে থাকব। ঝিরঝিরে হাওয়ায় রাধাচূড়ার ফিনফিনে পাতারা লনের ঘাসে নরম নিভৃত নিরুপদ্রবতার বাহন হয়ে ছড়িয়ে পড়বে। স্বপ্ন ভেঙে গেল, ফোনটা বেজে উঠল। অফিসে বসে স্বপ্ন দেখাটা খুব খারাপ। সব বুঝি, তবু অবাধ্য মনটা বোঝে না। ছোট ছেলের মতো স্বপ্ন দেখে, কল্পনার লাল নীল লালিপপ চুষে চুষে খায়। হ্যালো, রিজু বোসের সঙ্গে কথা বলতে পারি? জড়ানো জড়ানো গলায় কে যেন বলল। কথা বলছি, আমি জ্যোতি। কি ব্যাপার, এত উত্তেজনা কিসের? উত্তেজিত হয়ে আছি তাই। অপারেশন চাইনিজ সাকসেসফুল। মানে? 6 দিন চাইনিজ খাওয়া অর্জন করলাম। আধ ঘন্টা আগে লাভ ইন দ্য আফটারনুনের সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউতে আমার জিপ নিয়ে মুখোমুখি লড়ে গেলাম। জিপ নিয়ে বনেটের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে উইন্ডস্ক্রিন ভেঙে একেবারে সামনের সিটে নরম চামড়ার কুশানে। উদ্বিগ্ন গলায় বললাম, ড্রাইভারের কি হলো? কী আবার হবে? হাসপাতালে নিয়ে গেছে,
বেশি আর কি হবে, মরে যাবে, আর তো বেশি কিছু নয়। তবে ও জাগুয়ার গাড়ি বিধুমুখীর আর এ জন্মে চড়তে হবে না। জ্যোতিটা একটা পাজি, এমনভাবে বলছে যেন সত্যি সত্যি ড্রাইভারের জন্য ওর কোনো ভাবনাই নেই। তবু খুশি হলাম। কেবল চাইনিজ নয়, তোমায় আর যা কিছু খেতে চাও খাওয়াবো। তোমার কিছু হয়নি তো? বিশেষ কিছু নয়, পেছনের পাটির দুখানা দাঁত ভেঙে গেছে। ভালোই হয়েছে, ও দুটো দাঁতে পোকা বড় জ্বালাতন করত। তাছাড়া মাথা একটু কেটে গেছে, 3টে স্টিচ করেছে। আমার জন্য ভেবো না, ফাইন আছি। যাক, তাও বাঁচোয়া, অল্পের উপর দিয়ে গেছে। কাল রাতেই চলো, বাইরে খাওয়া যাক। কাল যেতে পারবো না, আমি তো অ্যারেস্টেড, জামিনে খালাস পেয়েছি। এসব ঝামেলা পুইয়ে নিই, তারপর দিলখুশ করা যাবে। বললাম, শোনো, এসব খরচা খরচের একটা হিসেব টিসেব রেখো। রঞ্জন কি বলছে? সে তো ন্যাকামি করছে এখন। বলছে, কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার, ড্রাইভারটা যদি মরে যায়। আচ্ছা তুমিই বলো, একটি 1.5 লাখ টাকার গাড়ি ধসাতে একটি লোক মরবে, তাতে ন্যাকা কান্নার কী আছে? আমি যে প্রাণে বেঁচে গেলাম সে কথাটা একবারও বলছে না এখন। বললাম, ও নিয়ে মাথা ঘামিও না, ও একটু নার্ভাস টাইপের। নিজেই হুজুগ তুলে এখন নিজেই পস্তাচ্ছে। জো হুয়া সো হুয়া, জো হুয়া আচ্ছাই হুয়া। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমাদের অফিস 5:30টায় ছুটি। তাছাড়া এই খবরটা শোনা মাত্র বেশ খুশি খুশি লাগছিল মনটা। হাতটাকে মুঠো করলাম জোরে, আনন্দ হলো। শালা, রোজ রোজ আমরা ভাঙা অ্যাম্বাসাডারে চড়বো, আর তুমি রোজ লাখ টাকার গাড়ি এনে ফুটুনি মারবে। ননির পুতুল, বিধুমুখী আমার। বেশ হয়েছে, বড় আনন্দ হয়েছে। এই আনন্দ কিভাবে সেলিব্রেট করব বুঝতে পারছি না। নয়নাকে একটা ফোন করলে হয়। জাগুয়ারের ড্রাইভারটাকে একবার দেখতে যাওয়া দরকার। ওর চিকিৎসাপত্র যেন কোনো ত্রুটি না হয়। মনে হচ্ছে মরবে না। মনে হচ্ছে যখন, তখন নিশ্চয়ই মরবে না। নয়নার সঙ্গে কোথাও বেড়াতে গেলে বেশ হয়। এই কলকাতায় কোন চুলোতেই বা আর বেড়াবো? যেখানে যাব সেখানেই তো ফুচকাওয়ালা আর ট্রানজিস্টার আর কদাকার কদাকার মহিলারা। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। তার চেয়ে নয়নাকে নিয়ে কোনো ভালো ছবি দেখতে গেলে হয়। নয়নাকে এই ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, এর কথা বলতেই হবে, এবং এ কথা ওকে আজই এক্ষুনি বলতে হবে। বললেই ও প্রথমে চোখ বড় বড় করে শুনবে, কৌতুক ভরে বলবে, সত্যি? তারপরই বকবে, ভীষণ বকবে। বলবে, ছি ছি, লেখাপড়া জানা বড় বড় ছেলেরা যে এরকম কাজ করতে পারে ভাবতে পারিনি। আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমাকে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দিন। এ তো মানুষ খুন করার সামিল। এরকম যদি আপনারা করতে পারেন তো আরও অনেক কিছু করতে পারেন। ইস, ভাবা যায় না, আপনার মতো ছেলেও, ইত্যাদি ইত্যাদি। ওকে শান্ত করতে নিঃসন্দেহে বেগ পেতে হবে। তবু আমার বিশ্বাস আছে ও শেষকালে ক্ষমা করবে। জ্যোতি ও রঞ্জনকে ও চেনে না, ওদের ক্ষমা করবে কি না জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে যে অবশেষে ও আমায় ক্ষমা করবে। ফোনটা ডায়াল করলাম। সুজয়ের ওয়েস্ট জার্মানিতে যাওয়া ঠিক, কয়েক মাসের মধ্যেই যাবে। আজকাল বাড়িতে একটু আধটু থাকে, ওরকম দিবারাত্রি আড্ডা মারা ছেড়েছে। ওই ফোনটা ধরল, বলল, নয়না তো নেই রে, নীতিশ কাল সকালের প্লেনে শিলং যাচ্ছে, তাই নয়না আর ও সিনেমাতে গেছে। এলে কিছু বলবো? বললাম, না, এমনি, ছেড়ে দাও, তোমার সঙ্গে পরে দেখা করব। বলেই ঘটাং করে ফোন ছেড়ে দিলাম। নীতিশ, নীতিশ সেন, এই নামটা শুনলেই আমার শোণিত স্রোত উল্টো ঘুরতে শুরু করে। মিস্টার সিধুর গাড়ি না ভেঙে ওকে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারলে সবচেয়ে খুশি হতাম। কোনো শর্ট গানে এলজি ভরে একটি ক্লিন নেক শট অথবা .22 রাইফেল দিয়ে কানে মারা। মজা বুঝবে। ন্যাকা, মেয়েলি ভালো ছেলে অসহ্য। অফিস থেকে বেরোলাম, চৌরঙ্গীর মোড় পেরুলাম।
হঠাৎ চোখে পড়ল মেট্রোর সামনে নয়না আর নীতিশ রাস্তা পার হচ্ছে, মেট্রোয় যাবে। আলোতে ওদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে। নীতিশ একটা কালো স্যুট পরেছে, বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। নয়না নীতিশের একেবারে গায়ের সঙ্গে ঘেঁষে চলেছে। নয়না বোধহয় কোনো দোকানে খোঁপা বেঁধেছিল সেদিন। একটি কমলা রঙা সম্বলপুরি সিল্কের শাড়ি এবং লো কাট ব্লাউজে ওর গ্রীবাটি অন্য সব দিনের চেয়েও সুন্দর দেখাচ্ছিল। ওই ঝলমলে আলোয় ওকে চিল্কার আকাশের আসন্ন সন্ধ্যায় উড়ে চলা ফ্লেমিঙ্গো পাখি বলে মনে হচ্ছিল। আমার মাথায় খুন চেপে গেল। কি হলো জানি না, কেমন করে হলো জানি না। স্টিয়ারিংটাকে শক্ত করে দু হাতে ধরে যত জোরে পারি অ্যাক্সিলারেটরে সমস্ত জোর দিয়ে চাপ দিলাম। গাড়িটা চৈত্র মাসের হাওয়ার মতো হু হু করে এগিয়ে চলল। দুজনকে একসঙ্গে চাপা দেব, গড়িয়ে ফেলব। চাপ চাপ গাঢ় রক্ত লেগে থাকবে রাস্তায়। কালো স্যুট আর কমলা রঙা শাড়ি রক্তে লাল হয়ে যাবে। ফ্লেমিঙ্গো পাখি ঘাড় মোটকে পড়ে থাকবে কমলা রঙা শাড়িতে। পৌঁছে গেছি। আর এক মুহূর্ত। হঠাৎ একটা হ্যাঁচকা টানে নীতিশ নয়নাকে সরিয়ে নিয়ে গেল আমার আওতা থেকে। কিন্তু অত অল্প সময়ে ব্রেক কষা সম্ভব হলো না। গিয়ে পড়ল গাড়ি সামনের গাড়ির উপরে। সে গাড়ি লাফিয়ে গিয়ে ধাক্কা মারল তার সামনের গাড়িতে। দু গাড়িরই দু ড্রাইভার নেমে এলো। এসে আমাকে গালাগালি করতে লাগলো। দোষ সম্পূর্ণই আমার। উচিত ছিল চুপচাপ থাকা। আমি উল্টে ওদের গালাগালি দিলাম। চেঁচিয়ে বললাম, কিপ ইয়োর ব্লাডি মাউথ শাট। বলতেই সামনের লোকটা আমার কলার ধরল। কলার ধরতেই মাথা ঠিক রাখতে পারলাম না, টেনে মারলাম এক আপারকাট। লোকটা হেঁচকি তুলে সরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সমবেত সমর্থকবৃন্দ আমাকে চাঁদা করে মারতে আরম্ভ করল। একজন সার্জেন্ট না এসে বললে কি হতো জানি না। কে যেন খুব জোরে একটা ঘুষি মারল আমার রগের উপর, কপালে। তারপর দেখলাম একটি একটি করে আলোগুলি নিভে যেতে লাগলো, ঠান্ডা লাগতে লাগলো। মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন ওডিকোলনের শিশি উপর করে দিয়েছে। সমস্ত মাথার মধ্যে অনেকগুলো কটকটি ব্যাঙ ডাকতে লাগলো, আর কানের মধ্যে ঝনঝন করতে লাগলো নয়নার গলা। কি অসভ্য ড্রাইভার! নীতিশও চেঁচিয়ে কি একটা বলেছিল, শুনতে পাইনি। ভাগ্যিস ওরা কেউ আমায় চিনতে পারেনি। সার্জেন্ট আসতে সামনের ভিড় কমল। 24 ঘন্টার মধ্যে থানায় গিয়ে ডায়েরি করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু কিছুই করতে ইচ্ছে করলো না, ইচ্ছে করলো ঘুমোই। গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে এগিয়ে চললাম। জামার বোতাম ছিঁড়ে গেছে, টাই ধরে টানাটানি করাতে গলায় খুব লেগেছে। জল পিপাসা পাচ্ছে খুব। বাড়ি যেতে ইচ্ছে করছিল না এই অবস্থায়। পার্ক স্ট্রিটে এসে দাঁড়ালাম। কোথাও বসে এক কাপ কফি খেলে বেশ হতো। রুমাল দিয়ে ঠোঁটটা ভালো করে মুছলাম। ঠোঁটের কোণাটা কেটে গেছে। ওরা খুবই মেরেছে, তবু দুঃখ নেই তার জন্যে। আসলে আফসোস, নয়না আর নীতিশকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারলাম না। একটা কোনা কফি নিয়ে সায়ান্ধকারে একটি কোনায় বসে বসে অনেক পুরনো দিনের কথা, অনেক টুকরো ঘটনা চোখের উপর সারি সারি ভেসে ওঠা ছবির মতো দেখছিলাম। সেসব ছবি দেখতে দেখতে বর্তমানের সব কিছু মন থেকে উবে গেল। একদিন খুব বৃষ্টি পড়ছিল, ট্রাম স্ট্রাইক ছিল, শুধু বাস চলছিল, প্রচণ্ড ভিড়। অফিসে বসে হঠাৎ আমার মনে পড়ল নয়নার কলেজ ছুটি হবে। ওই সময় ট্যাক্সি পাবে না, ওই ভিড়ে বাসে উঠতে পারবে না, বৃষ্টিতে ভিজবে এবং নির্ঘাত জ্বরে পড়বে। পরশুদিন ফোনে কথা বলার সময় ও ঘং ঘং করে কাশছিল। অতএব অফিস পালিয়ে ওর কলেজের চারপাশে ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে হাওয়ায় চক্কর মেরে বেড়াতে লাগলাম। কলেজ থেকে বেরোনো অন্যান্য মেয়েরা এবং হয়তো পথচারীরাও ভাবল যে আমার উদ্দেশ্য শুভ নয়। ওরা কি করে জানবে যে ওদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা যে, তার সম্বন্ধেও আমার বিন্দুমাত্র ঔৎসুক্য নেই। আমি কেবল আমার নয়নার খোঁজে এসেছি। পাছে সে বৃষ্টিতে ভেজে, পাছে তার কষ্ট হয়, পাছে ভীষণ ভিড়ের বাসে তার সুন্দর পায়ের পাতা কোনো বদখত লোক কাদাশুদ্ধ জুতো দিয়ে মারিয়ে দেয়,
আমি তাই অফিস পালিয়ে পাগলের মতো 20 মিনিট হলো দণ্ডি কাটছি। আমার ভাগ্যদেবীর হাতে দণ্ডিত হচ্ছি। সেদিন দেখা হয়নি নয়নার সঙ্গে, কারণ ওর ক্লাস সেদিন আগে শেষ হয়ে গিয়েছিল। আর একদিনের কথা মনে পড়ল। পাইপটা ধরালাম, কিছু খেলে হয়। মার খেয়ে বেশ খিদে পেয়েছে। একটা হ্যামবার্গার নিলাম। একবার নয়নার সামান্য জ্বর হয়েছিল। অফিস থেকে ফিরে রোজ ওকে দেখতে যেতাম। বেনি এলিয়ে ক্লান্ত ভঙ্গিতে ও শুয়ে থাকত। গেলে ও খুশি হতো, কিন্তু তার চেয়ে আমি খুশি হতাম অনেক বেশি। বোধহয় ওকে আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসি বলে ওকে অসুস্থ অসহায় দেখলে আমার ভালো লাগতো। মনে হতো ওর জন্যে কিছু করি, ওর কাছে বসে ওকে একটু ভালো লাগা দিয়ে নিজে সার্থক হতাম। ভাবতাম ওর জন্য কিছু করার একটি সুযোগ মিলল। ওকে অনেক দিন বলতাম আমি, তোমার বেশ বড় কোনো অসুখ হোক, তোমার যাতে অনেক দিন নার্সিংহোমে থাকতে হয়, অনেক দিন। প্রথম প্রথম আত্মীয় স্বজন, তোমার দেখানো হিতকাঙ্ক্ষীরা, বন্ধুবান্ধবেরা খুব ভিড় করবে, তোমায় দুবেলা দেখতে যাবে। তারপর আস্তে আস্তে কেউ আর সময় করে উঠতে পারবে না। সকলেরই কিছু না কিছু জরুরি কাজ পড়ে যাবে। এমনকি সুজয় পর্যন্ত তোমাকে দেখতে আসার সময় করে উঠতে পারবে না। তখন আমি প্রতি সন্ধ্যায় অফিস ফেরতা তোমার কাছে যাব, তোমার কেবিনে বসে থাকব, রোজ তোমার জন্যে ফুল নিয়ে যাব, মাঝে মাঝে ক্যাডবেরিও নিয়ে যাব নার্সকে লুকিয়ে, ভেঙে ভেঙে টুকরো করে তোমার ঠোঁটে দেব। তোমাকে একটুও বিরক্ত করব না, কিচ্ছু করব না। শুধু তোমার ঘামে ভেজা গরম দুখানি হাতে হাত রেখে, তোমার শুকতারার মতো চোখে চোখ রেখে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকব। তোমাকে যদি সবাই কোনো দিন ত্যাগ করে, সবাই তোমাকে ভুল বোঝে, একমাত্র সেদিনই তুমি জানতে পারবে আমি তোমার জন্য কতটুকু করতে পারি, আমি তোমার কে। এরকম গড়গড় করে পাগলের মতো বলতাম। একটু থামতাম, একটু ভাবতাম, আর নয়না কনুইয়ে ভর করা হাতের পাতায় মুখ রেখে বড় বড় চোখ মেলে উৎসুক হয়ে শুনত। তারপর অত্যন্ত নিষ্পৃহ গলায়, যেন এতক্ষণ কিছুই শোনেনি, এমনিভাবে বলতো, ইস, কল্পনাও করতে পারেন আপনি একটি জলজ্যান্ত মেয়েকে মাসের পর মাস নার্সিংহোমে শুয়ে রাখবেন, কেবল আপনি আমার কে তা বোঝাবার জন্য। সত্যি আপনাকে নিয়ে চলে না, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। জানি না, হয়তো তাই গেছে। কিন্তু মুশকিল হচ্ছে, শিশুর কাছে মার স্তনের মতো, প্রথম কৈশোরের নিঃশ্বাসের মতো, প্রথম যৌবনের স্বপ্নভরা আম্রমুকুলিত দিনগুলোর মতো নয়না আমার অন্তরের অংশ হয়ে উঠেছে। ও যে সত্যি আমার কে তা ওকে কোনোদিনই আমি বোঝাতে পারবো না। ও কোনোদিন বুঝতে চায়ও নি, চাইবেও না। অথচ এইটুকু সহজ অঙ্ক কখনো আমার মাথায় ঢোকে না। কানা ষাঁড়ের মতো কেবলই আমি লাল কাপড়ের দিকে ছুটে যাই, আর কোনো তরুণ দৃঢ় মাদাদরের মতো নয়না আমাকে প্রতিবারই ওর অবজ্ঞা ও ঔদাসীন্যের ছোড়া দিয়ে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে তোলে। জানি না সত্যি সত্যি আমি কি চাই নয়নার কাছে। ভালো ব্যবহার, এমনকি মৌখিক ভালোবাসা, তাও সে আমাকে দিয়েছে। সে আমাকে অনেক ব্যাপারে অনুপ্রেরণাও যোগায়। এর জন্যই, মানে ও যা দিয়েছে তা নিয়েই ওর কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত। অথচ তবু আমি সর্বদা ছটফটিয়ে মরি। তাহলে কি শরীর? আমি কি তাহলে শরীরটাকেই চাই? তার রজনীগন্ধার মতো প্রস্ফুটিত ছিপছিপে শরীরটাই কি চাই তাহলে? পাইপের টোব্যাগোটা তেতো তেতো লাগতে লাগলো। থুথু ফেললাম অ্যাস্ট্রেতে। নীতিশের মুখে ফেললে ভালো হতো। কোনো রকমে নয়নার উপর প্রতিশোধ নিতে পারলে ভালো হতো। কিন্তু এ যদি শুধু শরীরই হয়, তবে এত ব্যথা কিসের, এত যন্ত্রণা কিসের? যৌবনের সোনার সময়কে এমনি করে
মোমের মতো বিনা প্রয়োজনে ক্ষয় করাই বা কিসের জন্য? কিন্তু ভয় করতে লাগলো। ছোটবেলা থেকে শুনেছি যে এই পাড়া, এদিক ওদিক গলিঘুঁচি, আলো অন্ধকার সব কিছুই অর্থবাহী। পয়সা থাকলে নাকি পাওয়া যায় না এমন আনন্দ নেই কলকাতায়। গাড়িটা ওখানেই থাকলো। চোরের মতো, লাথি খাওয়া ঘেয় কুকুরের মতো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে, লেজ গুটিয়ে ফ্রি স্কুল স্ট্রিট ধরে পা টিপে টিপে হাঁটতে লাগলাম। একটু এগোতেই একটি বড় ফ্ল্যাট বাড়ির ফটকের সামনে পানের দোকানের পাশে একটি শিয়ালে খাওয়া কই মাছের চেহারাকে লোক সোজা আমার চোখের মনি লক্ষ্য করে তাকালো। আমার কান গরম হয়েছিল। আমি দাঁতে দাঁত চেপেছিলাম, মাথা নোয়ালাম। লোকটা পচা মাংস চিবানো হায়নার মতো দাঁত বের করে হাসল, হাত তুলে সেলাম করল, ফিসফিস করে বলল, क्या चाहिए साहब? पंजाबी, पारसी, अंग्लो जो कहिएगा, एकदम बेहतरीन चीज़। আমি উত্তরে বেশ কেটে কেটে বললাম, মুঝে বাঙালি লাদো। বলেই নয়নার চেহারার হুবহু বর্ণনা দিলাম, ওকে একটু অন্ধকারে টেনে দিয়ে। ও বলল, आप बेफिक्र रहिए, जरा टाइम का बात है, मगर मैं लाएगा ज़रूर। এর আগে আমার মতো আনাড়ি মুরগি এই ধান খেতে কখনো যে ধান খায়নি তা ওর চোখ দেখেই বুঝলাম। লোকটা আমায় ভিতরের চত্বরে একটু হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা সোফা সাজানো ঘরে বসালো। সে ঘরের দেওয়ালময় উগ্র অঙ্গভঙ্গিমায় নানা রকম মেয়েদের আয়না দেখি গোছের ছবি। লোকটি বলল, मैं चले हुजूर, लेकिन 50 रुपया लगेगा। আমি বললাম, রুপয়া কা ফিক্কর মত করো। ওই ঘরে বসে বসে একা আমার ভয় করতে লাগলো। যদি কোনো চেনা লোক দেখে ফেলে, যদি বলে, আরে রিজু, এখানে কি করছো? যদি কেউ দেখে ফেলে, যদি কেউ একান্ত দেখে ফেলেই, তাহলে কাটা ঠোঁট দেখিয়ে, মার খাবার দাগ দেখিয়ে বলবো, তাকে বলবো যে, দেখো নয়না আমার কি করেছে, তাই তার উপর আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার বিশ্বাস যে কেউ আমার কথা বুঝবে। তারপর কতক্ষণ সময় কেটে গেল জানি না। একটা গুন্ডা প্রকৃতির লোক, বেঁটে সেটে তেল চুকচুকে কালো, এসে বলল, रुपया एडवांस दीजिए, कमरा का किराया दीजिए, हम दोनों को बख्शीश दीजिए। तारपर शुधलो, मामूली कमरा लीजिएगा ना एयर कंडीशन? केउ भेजिटेरियान ना नन भेजिटेरियान शुधले जेमन भावे उत्तर दी तेमन करे बोललाम, एयर कंडीशनड, अलबत एयर कंडीशनड। এই কলকাতার ধোঁকালিতে আমি আমার নয়না সোনার সঙ্গে মিলিত হতে পারবো না। তার সঙ্গে আমি এই প্রথমবার মিলিত হব। শুধু তাই বা কেন, জীবনে এই প্রথমবার কোনো নারীর সঙ্গে মিলিত হব। তাছাড়া জীবনের এসব স্মরণীয় দিনগুলোতে কার্পণ্য যে করব না, তা ছোটবেলা থেকেই ভেবে এসেছি। আজকে নয়নার সমস্ত গর্ব আমি ভেঙে দেব। ও আমাকে যত ব্যথা দিয়েছে, সব ব্যথা আমি সুদে আসলে ফিরিয়ে দেব। আমার অনভ্যস্ত ও অনিয়ন্ত্রিত আরতিতে নয়নার ধূপের গন্ধের মতো আরতি আমি তিল তিল করে উপভোগ করব। সেই গুন্ডাটা হিসাব নিকাশ করে আমার থেকে সব শুদ্ধ 120 টাকা নিয়ে নিল। বলল, সাব হুইস্কি হুইস্কি কুছ নেই পিজিয়েগা? আমি বললাম, কুছ নেই। ও চলে গেল। আমার ঠোঁট থেকে এখনও রক্ত ঝরছে। আমার নিজের নোনা রক্ত আমি চেটে চেটে খাচ্ছি। সমস্ত শরীরের রক্ত এখন টগবগিয়ে ফুটছে। নেশায় আমি এখন আলিউদ্দিন খাঁর শরদের মতো বাজছি। তোমরা এখন শুধু আমার নয়নাকে নিয়ে এসো। হঠাৎ দরজাটা খুলে গেল। সেই গুন্ডা মতো লোকটির সঙ্গে একটি ছিপছিপে অল্প বয়সী মেয়ে ঘরে ঢুকল। অবাক হলাম।
বেশ দেখতে তো। কে বলবে যে মাত্র 50 টাকার বিনিময়ে এ কোহিনূর হিরে বিকোবে? কিন্তু গায়ের রঙটা অসম্ভব ফর্সা, ঠিক নীতিশের মতো। হ্যাঁ, নীতিশ সেনের মতো ফর্সা। মেয়েটি কাছে এলো। ছোটোবেলায় চিড়িয়াখানায় উদবেড়ালের চৌবাচ্চায় শিঙ্গি মাছ ফেলে যেমন চোখে আমরা চেয়ে থাকতাম, ভাবটা কি করে গিলে ফেলে দেখি। মেয়েটি তেমন চোখে আমার দিকে চেয়ে রইল। আমরাও যেমন বুঝতাম না লেজের দিকে আগে কামড়াবে না মাথার দিকে, তেমনি অবুঝের মতো না বুঝে মেয়েটি আমার দিকে চেয়ে হাসতে লাগলো। তারপর বলল, চলুন ঘরে যাই। এবার উজ্জ্বল আলোয় মেয়েটির মুখের দিকে ভালো করে তাকালাম। কই সে চোখ, কই যে চোখে চাইলে আমার সমস্ত সত্তা জলতরঙ্গের মতো বেজে ওঠে, ভালো লাগায় আমি সজনে ফুলের মতো কাঁপতে থাকি, সে চোখ কই? এ তো চোখ নয়, যেন মরা ভেটকির কোল। এ চোখে চাওয়া যায় না, এ শরীরে যাওয়া যায় না। এ তো আমার নয়না নয়। এ কাকে এরা এনে দিল আমায়? এর শুধু গড়নই নয়নার মতো, এমনকি বুক চিবুক সব কিছু, কিন্তু আর কিছুই যে নয়নার মতো নয়। সেই বুদ্ধি কই, সেই দুষ্টুমি ভরা হাসি কই? এ আমার নয়না নয়। আমি যে কেবল নয়নাকেই চেয়েছিলাম, তার সব কিছু মিলিয়ে আমি যে একমাত্র তাকেই চেয়েছিলাম। আমার তো অভিমান শুধু নয়নার উপরে, পৃথিবীর অন্য কোনো মেয়ের উপর তো আমি প্রতিশোধ নিতে চাইনি। আমি কেবল তাকে বোঝাতে চেয়েছিলাম। কি যে বোঝাতে চেয়েছিলাম তা আমি নিজেও জানি না। এক ঝটকায় উঠে দাঁড়ালাম। মেয়েটি অবাক চোখে তাকালো। এমন উদবেড়াল সে জীবনে দেখেনি। বলল, কি হলো, আমি বুঝি দেখতে খারাপ? আমি বললাম, তাড়াতাড়িতে ভয় পেয়ে তোতলাচ্ছিলাম। বললাম, তা নয়, এখানে আমি একজনকে খুঁজতে এসেছিলাম ভাই, তাকে পেলাম না। মেয়েটি আরও অবাক হলো। বলল, সে কি? কে সে? নাম কি? মিলি? আমি বললাম, না, অন্য একজন, সে হারিয়ে গেছে। এবার মেয়েটির মুখ সম্পূর্ণ বদলে গেল। কি এক কান্না নিষ্পাপ ভাব তার প্রসাদিত মুখে ছড়িয়ে গেল। উদ্বিগ্ন গলায় শুধালো, পাকিস্তানে বুঝি দেশ ছিল? বললাম, না, শিলংয়ে এক গুন্ডা তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর খুঁজে পাচ্ছি না, চলি বলেই ঘর ছেড়ে চত্বরে নামলাম। মেয়েটা দরজা থেকেই বলল, শুনছেন? এই যে শুনছেন? আর পেছন ফিরে তাকালাম না। আমার ভীষণ কান্না পেতে লাগলো, নিজের জন্যে, নয়নার জন্যে, এবং নাম না জানা এই মেয়েটির জন্যেও। সোজা ক্লাবে এলাম। আমি ভীরু নই। কার সঙ্গে লড়তে হবে জানলে আমি লড়তে পারি কিনা দেখাতাম, কিন্তু নিজের সঙ্গে নিজে আমি লড়তে শিখিনি কোনো দিন, পারি না। নয়না কোনো দিন আমাকে একবারের জন্যেও বলেনি কি করলে আমি ওর যোগ্য হতে পারি। নীতিশ যে কেন এবং কী বাবদে আমার চেয়ে ভালো, এ কথার জবাব কোনো দিন জানতে পাবো না। হয়তো অনেক প্রশ্ন আছে যার জবাব কেউ দেয় না, যার জবাব কালের স্রোতে জোয়ারের ভাষা কুটোর মতো হয়তো এমনি ভেসে আসে। ভালোবাসলে কি করতে হয় আমি জানি না। নয়নাও একদিন বলেছিল, জানে না। কেউ জানে কি তাও জানি না। ঠিক এই মুহূর্তে আমার আর কোনো ইচ্ছে নেই। নয়নার মুখটা শুধু আমার চেতনা থেকে, আমার অবচেতন থেকে মুছে ফেলতে চাই। তার প্রশান্ত কপাল, তার উজ্জ্বল চোখ দুটি আমি যেন আর্তনাদ করেও, সমস্ত রকমের চেষ্টা করেও কখনো মনে আনতে না পারি, কোনো দিন মনে আনতে না পারি। হুইস্কি লাও বেয়ারা, হুইস্কি লাও। শুনলেন হলুদ বসন্ত উপন্যাসটির 7ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।